আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া ইনশাল্লাহ ভালো আছি। আশা করি তোমরা আমাদের অনলাইন ক্লাসের সহযোগিতায় ঘরে বসে সুন্দরভাবে তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ। নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীকে আমার আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আজ আমি তোমাদের যে বিষয়ে পাঠদান করব সেটি হলো প্রথম অধ্যায় সেট ও ফাংশন। ইতিপূর্বেই এই অধ্যায়ের প্রথম ক্লাসে আমি তোমাদেরকে সেট সংক্রান্ত সকল বিষয়াদি আলোচনা করেছি। আজ সেই ধারাবাহিকতায় ফাংশন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, অন্বয় বা সম্পর্ক বা রিলেশন কি সেটা আমরা আগে জানি। দুইটি সেটের সদস্যদের মধ্যে সম্পর্ক বা মিল বা জোড় গঠন করার পদ্ধতিকে অন্বয় বলে। আমি আবার বলছি, মনোযোগ সহকারে একটু তোমরা শোনো। দুইটি সেটের সদস্যদের মধ্যে সম্পর্ক বা মিল বা জোড় গঠন করার পদ্ধতিকে অন্বয় বলে। যেমন একটি সেটের এ বি সি ডি দ্বারা একটি সেটকে প্রকাশ করা হয়েছে, অপরদিকে পি কিউ আর দ্বারা একটি সেটকে প্রকাশ করা হয়েছে। এখানে এর সাথে পি এর মিল, বির সাথে কিউ এর মিল, সির সাথে আর এর মিল। তাহলে আমরা এটাকে অন্বয় আকারে লিখতে পারি। এস সমান, দেখতেই পাচ্ছ, এ কমা পি কমা বি কমা কিউ কমা সি কমা আর, প্রথম এবং শেষে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে অন্বয় বা রিলেশন বা সম্পর্ক কি? যে দুটি সেটের সদস্যদের মধ্যে সম্পর্ক বা মিল বা জোড় গঠন করার পদ্ধতিকে অন্বয় বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা শিখব ফাংশন কি। যদি দুইটি সেটের সদস্যদের মধ্যে এমন সম্পর্ক গঠন করা যায় যে একটি সেটের প্রতিটি সদস্যের জন্য অপর সেটে একটিমাত্র সদস্য নির্ধারিত থাকে, তখন সেই সম্পর্ককে ফাংশন বলে। দেখো বন্ধুরা, প্রথম সেটে এ বি সি এবং দ্বিতীয় সেটটি হলো কিউ আর এস। এখানে বি এর জন্যে প্রথম সেটের বির উপাদানের জন্য একটিমাত্র সদস্য, সেটি হলো কিউ। সি সেটের উপাদানের জন্য একটিমাত্র সদস্য আর এর সাথে সম্পর্ক, অর্থাৎ বির সাথে একটি উপাদান কিউ, সি এর সাথে একটি উপাদান আর। তাহলে আমরা এটাকে একটা ফাংশন বলতে পারি। তার মানে কি? তাহলে দাঁড়ালো যে অবশ্যই দুটি সেটের সদস্যদের মধ্যে সম্পর্ক এমন হতে হবে যেন একটি সেটের প্রতিটি সদস্যের জন্য অপর সেটে একটিমাত্র সদস্য নির্ধারিত থাকে, তখন সেই সম্পর্ককে ফাংশন বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কয়েকটি উদাহরণ দেখলে বিষয়টি আরও ক্লিয়ার হবে, পরিষ্কার হবে। দেখো, এখানে এক্স একটি সেট, ওয়াই একটি সেট। এক্স সেটের উপাদানগুলো ওয়াই সেটের সাথে সম্পর্কযুক্ত, যে এমনভাবে সম্পর্কযুক্ত যে প্রতিটি উপাদানের জন্য একটি করে এক্স সেটের প্রতিটি উপাদান ওয়াই সেটের একটি উপাদানের সাথে সম্পর্কিত। 1 এর সাথে 4, 2 এর সাথে 7, 3 এর সাথে 10। তাহলে এটা অবশ্যই ফাংশন, কারণ ফাংশনের সংজ্ঞায় আমরা দেখেছি যে একটি সেটের প্রত্যেকটি সদস্য অপর সেটের একটিমাত্র সদস্যের সাথে, প্রতিটি সদস্য অপর সেটের একটিমাত্র সেটের সাথে সম্পর্কযুক্ত হলে তাকে আমরা ফাংশন বলি। ঠিক, কিন্তু এই ক্ষেত্রে ফাংশন নয়। এ এবং বি সেটের মধ্যে ফাংশন হবে না, কারণ তোমরা খেয়াল করে দেখো, এর সাথে পি সম্পর্কিত, বির সাথে কিউ, বির সাথে আর। তাহলে একটি উপাদানের এ সেটের একটি উপাদানের সাথে বি সেটের দুইটি উপাদান সম্পর্কিত, তাই এটি ফাংশন নয়। আবার পি কিউ এর মধ্যে যে সম্পর্ক আছে সেটি কিন্তু ফাংশন, কারণ 5 এর সাথে এর সম্পর্ক, অর্থাৎ একটি সদস্যের জন্য অপর সেটের একটি সদস্য। 6 এর সাথে বি
অর্থাৎ পি সেটের একটি সদস্যের জন্য একটি সেট, পি সেটের একটি উপাদানের জন্য এ কিউ সেটের একটি উপাদান বি, ঠিক কিউ পি সেটের 7 উপাদানের জন্য কিউ সেটের একটি উপাদান বি, এইটির সাথে ডি। সুতরাং এটি একটি ফাংশন। তাহলে কোনো সেট যদি দুইটি সেটের মধ্যে একটি সেটের প্রত্যেকটি উপাদানের জন্য অপর সেটের একটি কেবলমাত্র একটি সেটের একটি উপাদানের সাথে সম্পর্কযুক্ত থাকে, তখন তাকে বলা হয় ফাংশন। তাহলে আমাদের প্রথম চিত্র ফাংশন, দ্বিতীয় চিত্র ফাংশন নয়, তৃতীয় চিত্রও কিন্তু ফাংশন। এবার আমরা যদি x সেট হতে y সেট একটি ফাংশন হয়, আমি আবার বলছি, যদি x সেট হতে y সেটে একটি ফাংশন হয়, x সেট হতে y সেটে f একটি ফাংশন হয়, তাহলে ফাংশনকে f such that x tends to y লিখে প্রকাশ করা হয়। f such that x tends to y লিখে প্রকাশ করা হয়। এখানে এই ফাংশনটি f of x is equal to 3x plus 1। এরপর আমরা শিখব প্রিয় শিক্ষার্থীরা ফাংশনের ডোমেন ও কোডোমেন। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা শিখব ফাংশনের ডোমেন ও কোডোমেন। ফাংশনের ডোমেন ও কোডোমেন। যদি x ও y দুইটি সেট হয় এবং প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, যদি x সেট হতে y সেটে f একটি ফাংশন হয়, x সেট হতে y সেটে f একটি ফাংশন হয়, তাহলে আমরা তাকে অবশ্যই f such that x tends to y লিখে প্রকাশ করতে পারি, যেখানে x সেটকে বলা হবে ফাংশনের ডোমেন এবং y সেটকে বলা হবে ফাংশনের কোডোমেন। এখানে একটা উদাহরণ তোমরা খেয়াল করে দেখো। x হলো একটি সেট 1 2 3 4, y আর একটি সেট 6 7 8 9 10 11। এখানে x সেট হতে y সেট একটি ফাংশন, x সেট হতে y সেট একটি ফাংশন। তাহলে 1 2 3 4 অর্থাৎ x এর এই সেটকে বলা হবে ডোমেন এবং y এর সেটকে বলা হবে কোডোমেন। তাহলে আমি আবার একবার বলি, মনোযোগ সহকারে তোমরা শোনো। x সেট হতে y সেটে f একটি ফাংশন হলে x কে বলা হবে ফাংশনের ডোমেন এবং y কে বলা হবে ফাংশনের কোডোমেন। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ডোমেন এবং কোডোমেন কি। ফাংশনের মধ্যে x কে বলা হবে ডোমেন এবং y সেটকে বলা হবে কোডোমেন। এবার আমরা শিখব প্রতিবিম্ব ও প্রাক প্রতিবিম্ব। প্রতিবিম্ব ও প্রাক প্রতিবিম্ব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন কি শিখব? প্রতিবিম্ব ও প্রাক প্রতিবিম্ব। ফাংশনের প্রতিবিম্ব ও প্রাক প্রতিবিম্ব। x এবং y যদি দুইটি সেট হয়, সেই ক্ষেত্রে x সেট হতে y সেটে f একটি ফাংশন হয়, x সেট হতে y সেটে f একটি ফাংশন হয়, সেই ফাংশনের অধীনে x এলিমেন্ট অফ x, স্মল লেটার এলিমেন্ট অফ ক্যাপিটাল লেটার x এর সাথে স্মল লেটার y এলিমেন্ট অফ ক্যাপিটাল লেটার y এর সংশ্লিষ্ট হয়, তবে ওই ফাংশনের অধীনে y কে x এর প্রতিবিম্ব বা ইমেজ বলা হয় ও x কে y এর প্রাক প্রতিবিম্ব বলা হয়। সংজ্ঞাটি দেখে তোমাদের একটু হয়তো কঠিন মনে হচ্ছে, আসলে যখন উদাহরণ দেব একেবারে সোজা হয়ে যাবে, একেবারে সহজ মনে হবে। তারপর আমি আবার একটু সংজ্ঞাটা বলার চেষ্টা করছি। যদি ফাংশন অফ x টেন্ডস টু y, এই ফাংশনের অধীনে x এর উপাদানের সাথে, x সেটের উপাদানের সাথে y সেটের উপাদানগুলো সংশ্লিষ্ট হয়, তবে এই ফাংশনের অধীনে y কে বলা হবে x এর প্রতিবিম্ব বা ইমেজ এবং x কে বলা হবে y এর প্রাক প্রতিবিম্ব। একটু উদাহরণের দিকে আমরা তাকাই। এখানে দেখো x হলো একটি সেট, y হলো আরেকটি সেট। x এবং y এর মধ্যে x কে y একটি ফাংশন, x সেট হতে y সেটে f একটি ফাংশন
এক্স সেটেতে ওয়াই সেটে এফ একটি ফাংশন, তাহলে 1 এর প্রতিবিম্ব বা ইমেজ হবে 2, 2 এর প্রতিবিম্ব বা ইমেজ হবে 5, 3 এর প্রতিবিম্ব হবে 10 এবং 2 এর প্রাক প্রতিবিম্ব হবে 1, 5 এর প্রাক প্রতিবিম্ব হবে 2, 10 এর প্রাক প্রতিবিম্ব 3। কি শিক্ষার্থীরা, সহজ না? যে এক্স এর উপাদানগুলো প্রাক প্রতিবিম্ব, ওয়াই এর উপাদানগুলো হলো প্রতিবিম্ব বা ইমেজ। আমি আবার বলছি যে তবে হ্যাঁ, যে উপাদানগুলো শুধুমাত্র সংশ্লিষ্ট থাকবে, 1 এর সাথে 2 এর সম্পর্ক, 2 এর সাথে 5, 3 এর সাথে 10, তাহলে 1 এর ইমেজ হলো 2 বা প্রতিবিম্ব হলো 2, 2 এর ইমেজ 5, 3 এর ইমেজ 10। ঠিক তেমনি 2 এর প্রাক প্রতিবিম্ব 1, 5 এর প্রাক প্রতিবিম্ব 2, 10 এর প্রাক প্রতিবিম্ব 3। তাহলে আমরা বলতে পারি এই দুইটা সেটে 1, 2, 3 হলো প্রাক প্রতিবিম্ব এবং প্রতিবিম্ব হলো 2, 5, 10। শিক্ষার্থীরা, রেঞ্জ কি এবার আমরা শিখি। ফাংশনের রেঞ্জ এফ সাজ দ্যাট এক্স টেন্ডস টু ওয়াই, অর্থাৎ এক্স একটি সেট হতে ওয়াই সেটে যদি এফ ফাংশন হয়, তাহলে আমরা বলতে পারি এই ফাংশনের অধীনে ওয়াই এর যে সকল উপাদান, আবার বলছি ওয়াই এর যে সকল উপাদান এক্স এর কোনো উপাদানের ইমেজ হয়, তাহলে ওয়াই এর যে সকল উপাদানগুলো এক্স এর ইমেজ হবে তাদের সেটকে বলা হবে ফাংশনটির রেঞ্জ। সংজ্ঞা দেখলে তোমরা অবশ্যই ভাবছো একটু কঠিন, আসলে কঠিন নয়। আবার একটু খেয়াল করি যে এক্স থেকে ওয়াই ফাংশনের, এক্স সেট থেকে ওয়াই সেটে ফাংশনের অধীনে, এক্স সেট হতে ওয়াই সেটে ফাংশনের অধীনে ওয়াই এর যে সকল উপাদান, ওয়াই এর যে সকল উপাদান এক্স এর কোনো উপাদানের ইমেজ হয়, এদের সেটকেই ফাংশনের রেঞ্জ বলা হয়। যেমন আমরা উদাহরণ দিতে পারি, এক্স একটি সেট যার উপাদানগুলো 1, 2, 3, 4, ওয়াই এর উপাদান হলো 5, 9, 13, 17, 18। এখানে তোমরা দেখতে পাচ্ছ 5 এর ইমেজ হলো 5 এর ইমেজ 1, 9 এর ইমেজ 2, 13 এর ইমেজ 3, 17 এর ইমেজ 4। সরি, ভুল বললাম। 1 এর ইমেজ 5, 2 এর ইমেজ 9, 3 এর ইমেজ 13, 4 এর ইমেজ 14, 17। 1 এর ইমেজ 5, 2 এর ইমেজ 9, 3 এর ইমেজ 13, 4 এর ইমেজ 17, অর্থাৎ 5, 9, 13, 17 এরা সবাই প্রত্যেকেই ডোমেনের এক একটি উপাদানের প্রতিবিম্ব অর্থাৎ ইমেজ। তাই 5, 9, 13, 17 এই উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলা হবে এই ফাংশনের রেঞ্জ। তাহলে রেঞ্জ বলতে আমরা কি বুঝলাম, যে ওয়াই এর যে সকল উপাদান এক্স এর কোনো না কোনো উপাদানের প্রতিবিম্ব বা ইমেজ হবে, সেই ওয়াই সেই সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হবে ওই ফাংশনের রেঞ্জ। আমি আবার বলছি, যেহেতু 5 1 এর ইমেজ, 9 2 এর ইমেজ, 13 3 এর ইমেজ, 17 4 এর ইমেজ, তাই 5, 9, 13, 17 নিয়ে গঠিত সেটই হলো রেঞ্জ। অপরপক্ষে দেখো 18 যদিও ওয়াই এর উপাদান, কিন্তু 18 এক্স এর কোনো উপাদানের প্রতিবিম্ব নয়, এই কারণে 18 কিন্তু রেঞ্জের অন্তর্ভুক্ত নয়। তাহলে রেঞ্জ বলতে আমরা এই বুঝলাম যে অবশ্যই ওয়াই সেটের বা দ্বিতীয় সেটের যে সকল উপাদান প্রথম সেটের কোনো না কোনো উপাদানের ইমেজ হবে, সেই সমস্ত উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলা হবে রেঞ্জ। এখানে 1 এর ইমেজ 5, 2 এর ইমেজ 9, 3 এর ইমেজ 13, 4 এর ইমেজ 17, তাই 5, 9, 13 এবং 17 নিয়ে গঠিত সেট হলো 5, 9, 13, 17। একেই বলা হচ্ছে এই ফাংশনের রেঞ্জ। কি
প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি ওয়াই এর উপাদান ছিল 5, 9, 13, 17, 18। এদের মধ্যে 5, 9, 13, 17 রেঞ্জ, এবং পুরো উপাদানগুলোকে আমরা তো জানি অবশ্যই আগে এগুলো হচ্ছে কোডোমেন। তাহলে আমরা দেখতে পেলাম রেঞ্জ হলো কোডোমেনের উপসেট। রেঞ্জ হলো কোডোমেনের উপসেট। প্রিয় শিক্ষার্থীরা, যদি কোনো ফাংশন এফ এর অধীনে এর ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিবিম্ব সর্বদা ভিন্ন হয়, তবে ফাংশনটিকে এক এক ফাংশন বলা হয়। এক এক ফাংশন কি? যদি কোনো ফাংশন এফ এর অধীনে এর ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিবিম্ব সর্বদা ভিন্ন হয়, তবে ফাংশনটিকে এক এক ফাংশন বলা হয়। আমরা উদাহরণ সাহায্যে একটু দেখি। এখানে একটি ফাংশন হলো এফ অফ এক্স সমান 3x + 1। এখানে এক্স এর উপাদানগুলো 1, 2, 3, ওয়াই এর উপাদানগুলো 4, 7, 10। তাহলে ফাংশনটি এক এক কিনা আমরা একটু দেখি। ডোমেনের প্রত্যেকটি উপাদানের জন্য একটি ভিন্ন ইমেজ রয়েছে। 1 এর জন্য 4, 2 এর জন্য 7, 3 এর জন্য 10। অর্থাৎ ডোমেনের ভিন্ন ভিন্ন উপাদানের জন্য ভিন্ন ভিন্ন রেঞ্জ পাওয়া যায়। ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের জন্য প্রতিবিম্বও কিন্তু ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা। অর্থাৎ 1 এর জন্য 4, 2 এর জন্য 7, 3 এর জন্য 10। তাহলে এই ফাংশনকে আমরা বলতে পারি এক এক ফাংশন। অর্থাৎ ডোমেনের প্রত্যেকটি উপাদানের জন্য একটি ভিন্ন রেঞ্জ থাকতে হবে, অর্থাৎ ভিন্ন বিম্ব থাকতে হবে। 1 এর প্রতিবিম্ব 4, 2 এর প্রতিবিম্ব 7, 3 এর প্রতিবিম্ব 10। তাহলে এই ফাংশনটিকে আমরা বলতে পারি এক এক ফাংশন। অন্য একটি ফাংশন ডান দিকে একটু খেয়াল করে দেখো। এখানে পি কিউ দুইটি সেট। এখানে এটি একটি ফাংশন রূপে প্রকাশ করা যায়। 5 এর প্রতিবিম্ব বা ইমেজ এ, 6 এর প্রতিবিম্ব বা ইমেজ বি, 7 এর প্রতিবিম্ব কিন্তু বি, 8 এর প্রতিবিম্ব ডি। এই ফাংশনটিকে একে একটি ফাংশন বলা যায়, কিন্তু এক এক ফাংশন বলা যাবে না। কারণ ডোমেনের প্রত্যেকটি ভিন্ন ভিন্ন সদস্যের জন্য প্রতিবিম্বগুলোও কিন্তু সদস্য আলাদা আলাদা হতে হবে। তাহলে হবে এক এক ফাংশন। 5 এর জন্য 6 এর জন্য বি, 7 এর জন্য আবার বি। অর্থাৎ 6 এবং 7 দুইটা ডোমেনের জন্য, ডোমেনের দুইটা উপাদানের জন্য একটি সদস্য আছে, অর্থাৎ প্রতিবিম্ব আছে, সেটি হলো বি। 6 এরও যেটা, 7 এরও বি। 6 এবং 7 উভয়ের প্রতিবিম্ব কিন্তু একটি। অর্থাৎ ডোমেনের দুইটা উপাদানের জন্য প্রতিবিম্ব একটা। তাই এটি একটি ফাংশন নয়, তাই এটি একটি এক এক ফাংশন নয়। যদিও ফাংশন, কিন্তু এক এক নয়। পক্ষান্তরে এই ফাংশনটি অবশ্যই এক এক। আমি আবার একটু ক্লিয়ার করে বলি। কোনো ফাংশনের অধীনে ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্য, অবশ্যই ভিন্ন ভিন্ন সদস্য, তাদের প্রতিবিম্ব সর্বদা ভিন্ন হতে হবে। যেমন 5 এর জন্য এ, 6 এর জন্য বি, 7 এর জন্য যদি সি হতো, 8 এর জন্য যদি ডি হতো, তাহলে এটাও একটা এক এক ফাংশন হতো। কিন্তু এখানে 6 এবং 7 দুইটা ভিন্ন সদস্য ডোমেনের প্রতিবিম্ব কিন্তু ভিন্ন নয়, একটি, অর্থাৎ বি। এই জন্য এটাকে এক এক ফাংশন বলা যাবে না। তাহলে আমরা এক এক ফাংশন কি সেটা শিখলাম। এবার আমরা শিখব সার্বিক ফাংশন বা অন টু ফাংশন। সার্বিক ফাংশন বা অন টু ফাংশন। যদি কোনো ফাংশনের রেঞ্জ ডোমেনের সমান হয়, যদি কোনো ফাংশনের রেঞ্জ ডোমেনের সমান হয়, তাহলে উক্ত ফাংশনকে ওয়ান টু ফাংশন বা সার্বিক ফাংশন বলা হয়। তাহলে কি বললাম? রেঞ্জ এবং কোডোমেন পরস্পর সমান হতে হবে, তাহলে সেই ফাংশনটিকে আমরা বলতে পারবো ওয়ান টু ফাংশন বা সার্বিক ফাংশন। এখানে দেখতে পাচ্ছ এ এবং বি দুইটি সেট একটি ফাংশন দ্বারা প্রকাশ করা হয়েছে, যার রেঞ্জ হলো 4, 6, 8 এবং কোডোমেনও কিন্তু 4, 6, 8। তাহলে রেঞ্জ এবং কোডোমেন পরস্পর সমান, তাই এই ফাংশনটাকে আমরা বলতে পারি এটা একটি সার্বিক ফাংশন বা অন টু ফাংশন। আমি আবার বলছি, যদি কোনো ফাংশনের রেঞ্জ কোডোমেনের সমান হয়, রেঞ্জটা অবশ্যই কার সমান হতে হবে? কোডোমেনের সমান হতে হবে, তাহলে উক্ত ফাংশনকে আমরা অন টু ফাংশন বলতে পারি। এখানে
এ এবং বি আমরা বলতে পারি এফ এ টেন্স টু বি, অর্থাৎ এখানে এফ হলো ফাংশন, এ সেট থেকে বি সেটে এফ একটি ফাংশন, এ সেট থেকে বি সেটে এফ একটি ফাংশন, যেখানে ফাংশনটির রেঞ্জ হলো 4, 6, 8 এবং ফাংশনটির কোডোমেন হলো 4, 6, 8। কোডোমেন এবং রেঞ্জ পরস্পর সমান, তাই এই ফাংশনটাকে আমরা বলতে পারি অনটু ফাংশন বা সার্বিক ফাংশন। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা এখানে যে যে বিষয়গুলো শিখেছি সেগুলো ভালো করে ঘরে বসে আবারও প্র্যাকটিস করবে এবং এই বিষয়গুলোর আলোকে তোমরা সমস্যাগুলোর সমাধান করবে। তোমাদেরকে আবারও সুস্বাস্থ্য কামনা করে আগামী ক্লাসের আগ পর্যন্ত এই পর্যন্তই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আবার ধন্যবাদ। আল্লাহ হাফেজ।